প্রায় ৩.৫ মাস আগে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, মোদি লিখেছিলেন তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। এমনকি তারেক রহমানের জন্য উষ্ণ স্বাগত অপেক্ষা করছে বলেও লিখেছিলেন মোদি। কিন্তু ঘটনার ৩.৫ মাস পর দেখা গেল ভারত নয়, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান প্রথম দেশ হিসেবে ভারত বাদ দিয়ে গেলেন মালয়েশিয়া। তারপর যাবেন চীনে, অর্থাৎ তারেক রহমানের লিস্টে নেই ভারত। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথম দেশ হিসেবে ভারত সফর করতে হয়, এটা প্রায় রেওয়াজে পরিণত হয়েছিল। কিন্তু তারেক রহমান সে রেওয়াজ ভাঙলেন। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ও চীন দুই দেশ মিলিয়ে তিনি ৬ দিনের সফর শুরু করবেন মালয়েশিয়া দিয়ে। মালয়েশিয়া থেকে তিনি ৫ দিনের সফরে সোমবার চীনে যাবেন। ভারত বাদ কেন? উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তার কথায় অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতেও যাবেন প্রধানমন্ত্রী। যখন টেম্পারেচার ডাউন হবে, যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে, আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। মানে এখন সেই পরিবেশ নেই। হুমায়ুন কবির আরও পরিষ্কার করে বললেন, কোন দেশে যাবে সেটা বাংলাদেশই ঠিক করবে, অন্য কেউ নয়। আমরা কারো লেজুর ভিত্তিক সরকার না, গোলামির সরকার না। গত ১৫ বছরে যে অপমান দেশ সহ্য করেছে, সেই দিন শেষ। কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। গত ১৫ বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট, এই গুলামি গভর্নমেন্ট তো না। শুধু তাই নয়, হুমায়ুন কবির বললেন, বাংলাদেশের স্বার্থে আমাদের যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাব। যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে যাব, প্রয়োজনে চীনেও যাব। ভারতের সঙ্গে পরিবেশ অনুকূল হলে ভারতেও যাব। আমরা কোথায় যাব সেটা অন্য কেউ নির্ধারণ করবে না, কারণ আমরা বৈধ সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না। আমাদের কিন্তু কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now that will influence through soft power. So we will come and engage with people stakeholders meaningfully. আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে সবার আগে বাংলাদেশ। এই বক্তব্য শুনতে কড়া লাগলেও বিশ্লেষকদের মতে এর পেছনে আছে বেশ কয়েকটি কংক্রিট কারণ। এই যেমন শেখ হাসিনা ইস্যু। ২০২৪ সালের আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ তাকে ফিরিয়ে দিতে বলছে, ভারত দেয়নি। এটা ঢাকার জন্য শুধু রাজনৈতিক সমস্যা নয়, এটা আইনি দাবি, নৈতিক প্রশ্ন। সেই দাবিতে ভারতের এখনো সাড়া নেই। তাছাড়া সীমান্তে বড্ড বাড়াবাড়ি করছে ভারত। বিএসএফ এর পুশিন বন্ধ হয়নি। বাংলাদেশিদের পিটিয়ে গুলি করে সীমান্তের এপারে ঠেলে দেওয়ার ঘটনা চলছে। ঢাকা বারবার প্রতিবাদ করেছে, দিল্লি কানে নেয়নি। একের পর এক কূটনৈতিক অপমানের কথা মাথায় রাখতে হয়েছে নতুন সরকারকে। সেদিনও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে আটকা পড়েছিলেন। একজন রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিকে এভাবে হেনস্থা করার পর ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করতে হয়েছে। সম্পর্কের তাপমাত্রা বুঝতে এই একটি ঘটনায় যথেষ্ট। তাছাড়া বাংলাদেশের জনমত এখন স্পষ্টতই ভারত বিরোধী ঝোঁকের মধ্যে আছে। শেখ হাসিনার পতনের পর থেকে সেই ঝোঁক আরও তীব্র হয়েছে। একটি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার এই মনোভাব উপেক্ষা করে ভারতে ছুটে যাবে, এটা রাজনৈতিকভাবে আত্মঘাতী হতো বলেই মত বিশ্লেষকদের। তাহলে মালয়েশিয়া কেন? শুধু কি ভারতকে বাদ দেওয়ার বিকল্প হিসেবে? না, মালয়েশিয়া সফরের নিজস্ব কৌশলগত মাত্রা আছে। মালয়েশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আসিয়ানের প্রভাবশালী সদস্য। বাংলাদেশ এখন আসিয়ানের সদস্যপদ পেতে চাইছে। সেই দরজায় মালয়েশিয়ায় সবচেয়ে কার্যকর চাবিকাঠি। এছাড়া সিপিটিপিপি, ট্রান্স প্যাসিফিক বাণিজ্য জোট, সেখানে প্রবেশের পথও মালয়েশিয়া হয়ে। পাশাপাশি বাংলাদেশের লক্ষাধিক শ্রমিক মালয়েশিয়ায় কাজ করছেন। আরও কর্মী পাঠানোর সুযোগ তৈরির বিষয়টি আলোচনায় আছে। তবে মূল গন্তব্য চীন। সেটাই এই সফরের সত্যিকারের মেসেজ।
চীনের দিকে বাংলাদেশের ঝোঁক কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, এটা চলছে অনেক দিন ধরে। কিন্তু 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর সেই ঝোঁক আরও গভীর হয়েছে। বেইজিং সেই সুযোগ লুফে নিয়েছে। তারেক রহমানের চীন সফরে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। সামরিক সহযোগিতার বিষয়ও আলোচ্য সূচিতে আছে। শি জিনপিংয়ের বৈশ্বিক 4 উদ্যোগে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা। ভারত 2011 সাল থেকে তিস্তার পানি বন্টন চুক্তির প্রতিশ্রুতি দিয়ে আসছে। 15 বছর পেরিয়ে গেছে, চুক্তি হয়নি। শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানি পায় না, বর্ষায় ডুবে মরে। সেই সমস্যার সমাধান খুঁজতে চীনের দিকে তাকানো ছাড়া উপায় কি? চীন সেই প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত। বেইজিং সফরে তিস্তা প্রসঙ্গ উঠবেই। তো ভারতের জন্য এই সফরের বার্তা কি? বার্তাটি আসলে বেশ কঠিনই। ভারত দীর্ঘদিন ধরে মনে করে আসছে বাংলাদেশ তার নিরাপদ উঠান। পূর্ব সীমান্তে কোনো হুমকি নেই। পশ্চিমে পাকিস্তান, সেটাই বড় মাথা ব্যথা। কিন্তু এখন সেই হিসাব পাল্টে যাচ্ছে। পশ্চিমে পাকিস্তানের সঙ্গে টানা উত্তেজনা চলছেই, আর পূর্বে চীনের সঙ্গে ক্রমে ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানও আসছে হরহামেশায়। বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন আসার ঘোষণা পর্যন্ত হয়ে গেছে। শুধু অর্থনৈতিক নয়, এখন সামরিক সহযোগিতার প্রশ্ন উঠছে। বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি বাড়ছে। ভারত মহাসাগরীয় কৌশলে বাংলাদেশ যদি চীনের দিকে হেলে পড়ে, ভারতের জন্য সেটা পাকিস্তানের চেয়ে বড় উদ্বেগ হয়ে উঠতে পারে। সেই বার্তাটাই দিল্লি বুঝেছে। তাই সফরের আগের দিনই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, জাপানি রাষ্ট্রদূত, ব্রিটিশ হাই কমিশনার ছুটে এলেন পররাষ্ট্রমন্ত্রীর কাছে। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশের আগেই তড়িঘড়ি করে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করলেন। এতটা তাড়া কেন? কারণ হিসেবে বিশ্লেষকদের মত, চীন সফর ঘিরেই আসলে এই উদ্বেগ। তারেক রহমানের এই সফর ঘিরে বেশ চাপেই পড়েছে মোদি সরকার। সাথে বিশেষ বার্তা আছে দিল্লি ও ওয়াশিংটনের। কিন্তু ঢাকার উত্তর স্পষ্ট। হুমায়ুন কবির বলে দিলেন, আমরা যেখানে যেতে চাই যাব, বেইজিং যাব, প্রয়োজনে ওয়াশিংটন যাব, পরিবেশ অনুকূলে হলে দিল্লিও যাব। কিন্তু সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়। 15 বছর পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে প্রথমবারের মতো শোনা গেল এমন স্বাধীন কণ্ঠস্বর। কারো ভালো লাগুক বা না লাগুক, এটাই এখন ঢাকার অবস্থান। বাংলাদেশের কোটি মানুষের চাওয়াটাও আদতে এটাই।